বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 10টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আজকে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা শুরু করতে পারিনি। তারপর ভাবলাম স্নান করার পর থেকেই আজকের ভিডিওটা শুরু করি। আসলে সকাল থেকে ব্যস্ত ছিলাম, তার কারণ হচ্ছে আজকে না অনেক কাপড় চোপড় কাচার ছিল। তো সেগুলো দেখো এখন কেচে ছাদে নিয়ে চলে এসেছি মেলার জন্য। এখন আর কিন্তু আগের মতন সেই ঠান্ডাটা নেই, অনেকটাই বলতে পারো গরম পড়ে গেছে, যার কারণে সোয়েটার চাদর সব কিছু কেচে দিয়েছি। ভাবলাম কাপড়গুলো কেচে একেবারে আলমারিতে রেখে দেবো, কারণ বাইরে আছে তো, আর বাইরে যদি পরে থাকে ভালো লাগে না, যার জন্য দেখো সোয়েটার চাদর সব কিছু কেচে দিয়েছি। তো চলো, আমার তো কাপড় চোপড় মেলা হয়ে গেল, এখন নিচে যাওয়া যাক। আর আমার যে কী পরিমাপে খিদে পেয়ে গেছে কি বলবো। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে যেহেতু 2টো বিস্কিট আর 1 কাপ চা খাই, কোনোদিন চা কোনোদিন কফি খাই, তো সেটা কি আর পেট ভরে? তারপর ধরো মোটামুটি অনেক কাজই করতে হয়, তো আমার না খুব খিদে পেয়ে যায় এই জলখাবার সময়টাতে। তো আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে আমি কিন্তু জলখাবারে মুড়ি খেতাম, কিন্তু এখন যেহেতু সোনামা বারবার ফিডিং করে, তো যার কারণে তোমার এখন আর মুড়িটা খাই না, পেট ভর্তি একেবারে ফ্যান ভাত খেয়ে নিই। তো আমি এদিকে দেখো খেতে বসেছিলাম, আর মা তাকে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক দিনই হয়েছে ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। আর তাছাড়া সিজানোর সময় মানে সরস্বতী পুজো আমাদের তো রান্নাবান্না ছিল, তো সেই সময় না সর্ষেটা বেঁচে গিয়েছিলো বলে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, তো দেখছিলাম বেশ গন্ধ করছিল। তো তারও একটা বিশেষ কারণ যে ফ্রিজটা ধোয়ার। তো ফ্রিজটা তো ধোয়া হয়ে গেছে, আর আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি বসে পড়েছি সবজি কাটতে। আর আজকে সবজি হবে বলতে ওই যে লাউ ডাঁটা দেখছো, এই বেগুন আলু দিয়ে লাউ ডাঁটার ঝোল হবে। আর এই লাউ ডাঁটার ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। একটা জিনিস না খুবই আশ্চর্য লাগে, সেটা হচ্ছে যখন গর্ভে সন্তানটি থাকে তখন যার সাথে দেখা হোক না কেন শুধু একটাই কথা শুনতাম, তোমার ঘরে ছেলে আসতে চলেছে। আজও পর্যন্ত কখনো কাউকে দেখলাম না যে বলল তোমার মেয়ে হবে। তখন সোনামা আমার গর্ভে ছিল, তখন যার সাথেই দেখা হতো শুধু একটাই কথা শুনতাম, তোমার ঘরে ছেলে আসতে চলেছে, বা তোমার অবস্থা দেখে মনে হচ্ছে যে তোমার ছেলে হবে। কিন্তু আজও পর্যন্ত কোনো দিনও কারোর মুখেই শুনলাম না যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছে। জানি না কেন আমাদের সমাজটা এরকম, মেয়ে হলেই যে কেন এরকম করে, বা ছেলে হলেই কেন যে গাল ভরা হাসি দেয়, আজও পর্যন্ত এই তুলনাটা ঠিক বুঝতে পারলাম না। কেন কোনোদিনও কেউ বলে না, মানে যখন আর কি গর্ভের সন্তান থাকে যে তোমার মেয়ে হবে, সবসময় শুধু ছেলেই কেন বলে? আচ্ছা একটাই কথা বলো, ছেলে হলেই কি স্বর্গসুখ, আর মেয়ে হলে তাহলে কি? তোমরাই উত্তরটা কিন্তু দিও। আর আমার মতো কি তোমাদেরও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমরা যতই বলি না কেন যে আমাদের সমাজ এখন আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তবে কোথাও গেলে আমার মনে হয় যে না, আগে যা ছিল এখনও ঠিক সেই রকমই আছে। যদি নাই থাকবে তাহলে এখনকার দিনে এসেও মানে 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়েও কেউ কি ছেলে মেয়ের মধ্যে তুলনা করে? এখনও আমি কিছু মানুষকে দেখেছি ছেলে মেয়ের মধ্যে তুলনা করে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি না আমার ঠিক মনে নেই, তবে আজকে আবারও তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে খুবই ইচ্ছে করছে। সেটা হচ্ছে যখন আমি ওটি রুম থেকে বেরিয়ে এসে জেনারেল বেডে আমাকে শিফট করা হয়, তো সেই মুহূর্তে জেনারেল বেডের কিছু পেশেন্ট মানে যারা আর কি আদার্স পেশেন্ট ছিল, তো তারা এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কি সন্তান হয়েছে। বুঝতেই পারছো ওটি রুম থেকে বেরিয়ে আমার অবশ কিন্তু তাড়াতাড়ির মধ্যেই কেটে গিয়েছিল, তো শরীরে প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো সেখানে এসে আমাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে। আমি কিন্তু সেই অবস্থাতেও গালভরা হাসি দিয়ে একদম নিচু সুরে বললাম কাকিমা আমার মেয়ে হয়েছে। গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছিল না, তা সত্ত্বেও কথা বলেছি। তো কষ্টের মাঝেও যখন কাকিমাকে গালভরা হাসি দিয়ে বললাম আমার মেয়ে হয়েছে, কাকিমার উত্তর কী ছিল জানো তো? বলছে চিন্তা করো না, 3-4 বছর দেখে নাও, আবার আরেকটা নেবে, দেখবে তোমার ঘরে ছেলে আসবে। তো
তো এই কথাটা শুনে সেই মুহূর্তে এতটা মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গিয়েছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। বুঝতেই পারছো, ওটি রুম থেকে সবেমাত্র বেরিয়ে এসেছি, আর বললামই তো আমার অবশ যেহেতু তাড়াতাড়ির মধ্যে কেটে গিয়েছিল, তো আমার প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো সেই সময় এসে পরে যদি এই কথাগুলো শুনতে হয় তখন কেমন লাগে। আর একটা কাকিমা না, তার সাথে আবার 4-5 জন এসেছে, তারা আবার আমাকে সান্ত্বনা দিতে এসেছে। একদম মন খারাপ করো না, মেয়ে বড় হয়ে যাক, মিনিমাম 3-4 বছর হয়ে যাক, তারপরে আবার একটা ছেলে নিয়ে নেবে। আচ্ছা একটা কথা বলো, আমাকে যে আবার একটা ছেলে নিতে হবে কে বলেছে? আমার মেয়েকেই আমি ভালো করে মানুষ করি না কেন? এই কাকিমাগুলো এসে যদি বলতো যে তুমি তোমার মেয়েকে মানুষের মতো মানুষ করো, দেখবে 100টা ছেলের সমান একটা মেয়ে। এই কথাটা যদি এসে পরে বলতো না, সত্যি কথা বলতে ওই সময় যে কষ্টটা পাচ্ছিলাম সেটা হয়তো আর অনুভব করতাম না। তবে সেই সময় এসে আমাকে এমন গা জ্বলুনি কথা বলে দিয়েছিল যে গা পিত্তি আমার জ্বলে গিয়েছিল। তবে যেহেতু আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, বুঝতেই পারছো সবেমাত্র ওটি রুম থেকে বেরিয়ে এসেছি, আমার পরিস্থিতি ঠিক সেই সময় কী ছিল। তাই কাকিমাগুলোকে উত্তরে আমি আর কিছু বলতে পারিনি, শুধু একটাই কথা বলেছিলাম গাল ভরা হাসি দিয়ে যে আমার ঘরে আমার লক্ষ্মী এসেছে। এর বেশি আর কিছু বলতে পারিনি। তবে সেই কাকিমাদের সাথে যদি কোনোদিনও দেখা হয় তবে এর উত্তর কিন্তু দিয়েই ছাড়বো। তোমরাই কিন্তু কমেন্ট করে জানাবে যে সেই সময় কি ওই কাকিমাগুলোর আমাকে ওই কথাটা বলাটা আদৌ ঠিক হয়েছিল। এইটা কিন্তু জানাতে তোমরা একদমই ভুলবে না। মাকে কিন্তু এখন 1-2 দিন পর পরে তুলসী পাতার রস আর মধু দিচ্ছি, কারণ এই শীতের সময় তো, আর এই সময়টাতে কিন্তু বেশি করে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, যেহেতু শীত থেকে গরমে আসছে। তো সোনামাও দেখছিলাম একটু নাকে জল পড়ছিল, তাই ওকে তুলসী পাতার রস আর মধু দিচ্ছি। তো যাই হোক, অনেকটাই কিন্তু কাজ দিয়েছে। তো তারপরে দেখো এখন চলে এসেছি আবার কাপড় চোপড় কাচার জন্য। সকালে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো হচ্ছে আগের দিন রাতে যেগুলো হয়েছিল, আর এখন যে কাপড় চোপড়গুলো কাচ্ছি এইগুলো হচ্ছে সোনামায়ের আজকে বাসি কাপড়গুলো। তো ভাবলাম একেবারে এগুলো কেচেই দিই, আর অনেকগুলোই ছিল। আর এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, আর মোটামুটি যা কিছু কাজ ছিল সেগুলোও হয়ে গেছে। তো সোনামাকে এখন ছাদে নিয়ে চলে গেছে মা। তো আমি তারপরে ভাবলাম মা যখন সোনামাকে স্নান করাচ্ছে, তাহলে আমি এখন কাপড় চোপড়গুলো কেচে নিই। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 12টা পেরিয়ে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। কাপড় চোপড়গুলো কাঁচা হয়ে গেলে কি হবে, রোদের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার জন্য এখন কাপড় চোপড়গুলো কেচে নেব। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অনেকেই জানো না যে আমি আমার 5 মাসের মেয়েকে কেন তুলসী পাতার রস আর মধু খাওয়াচ্ছি। তো 5 মাস বলে নয়, সোনামায়ের যখন 2 মাস তখন সোনামায়ের একবার শরীর খারাপ হয়েছিল, খুব জোরে সর্দি কাশি হয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল। যখন সোনামা আর কি বাড়ির থেকে মামা বাড়ি গিয়েছিল, সেই সময়টাতে সোনামায়ের একবার শরীর খারাপ হয়েছিল। তো অনেক ওষুধ দিয়েছিলাম, একটা ওষুধও কিন্তু সোনামায়ের কাজ দেয়নি। তখনই আমার শাশুড়ি মা বললো যে তুলসী পাতার রস আর মধু দিতে, এতে দিলে কি হবে জানো তো, বাচ্চাদের যে সর্দি বা কাশি থাকে সেটা চলে যায়। তো তারপর থেকেই যখনই আমার সোনামায়ের ঠান্ডা লাগে বা আমি বুঝতে পারি ওর নাকে জল আসছে, চোখে জল আসছে বা কাশি হচ্ছে, তখনই সোনামাকে তুলসী পাতার রস ঠিক 5-6টা তুলসী পাতার রস আর 2 ফোঁটা মধু দিই। আমাদের বাড়িতে যেহেতু একদম টাটকা মধু আছে, মৌচাক থেকে যে মধুটা বের হয় সেই মধুটা আছে, তো ওই মধুটাই দিই। কারোর বাড়িতে যদি সেই মধুটা না থাকে, তোমরা কিন্তু দোকান থেকে যে ডাবরের মধুটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারো। তবে দেখো, যদি ইচ্ছে হয় তবে দেবে, আমি বলছি বলেই যে দিতে হবে এমনটা কিন্তু মানে নেই। তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো দেখো এদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর রান্নাবান্না যেহেতু শাশুড়ি মাই করে, রান্নাবান্না আমাকে করতে হয় না। রান্নাবান্না করতে ইচ্ছে করলে কোনোদিন হয়তো আমি করি, তবে বেশিরভাগটা আমার শাশুড়ি মাই করে। আগে কিন্তু আমিও করতাম, এখন যেহেতু সোনামা হয়ে গেছে, একজন হয়তো রান্নাবান্না করলো আর একজন সোনামাকে দেখলো, এইভাবেই কিন্তু বাড়ির সমস্ত কাজবাজ আমরা শেষ করি। তো এখন সোনামাকে যেহেতু ছাদে নিয়ে গেছে শাশুড়ি মা, তো আমি ভাবলাম এই মৌকা আছে বাড়ির কাজগুলো ঝটপট করে সেরে নিই। তো দেখো এখন চলে এসেছি গ্যাস ওভেনটা মোছার জন্য। রান্না বান্না হয়ে গেছে, কোনো তার কাজ নেই, তাই এখন গ্যাস ওভেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আর আমরা কিন্তু প্রত্যেক দিন এইভাবে ওপর নিচ 2 পার্টটাই ভালো করে মুছে নিই। তো গ্যাস মোছা হয়ে গেছে, আর রান্না করার সময় তো কি হয়, তেলগুলো না দেওয়ালের মধ্যে ছেটা পেয়ে যায়, দেওয়ালগুলোও কিন্তু ভালো করে সার্ফ জলে মুছে নিই। তোমরা অনেকেই জানতে চাইছো আমার সোনামায়ের অন্নপ্রাশন কখন। তো আমি কিন্তু বারবার বলেছি আমার সোনামায়ের অন্নপ্রাশন পরের মাসে।
ডেটটা এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু পুরোপুরিভাবে ফাইনাল হয়নি যে ওই ডেটেই হবে বলে। আমাদের বাড়ির থেকে ডেটটা ফাইনাল হোক যে কোন ডেটে করা হবে, তো ফাইনাল হওয়ার পরেই কিন্তু আমি রিভিল করব আমার সোনামায়ের অন্নপ্রাশন কত তারিখে পড়ছে। তো আমার বাড়ির নিয়ম অনুযায়ী অন্নপ্রাশন কেমনভাবে হবে না হবে, কত মাসে অন্নপ্রাশন দিচ্ছি, মানে মুখে ভাত সোনামাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যখন আর কি বাড়ির থেকে একদম ডেটটা পুরোপুরিভাবে ফাইনাল হয়ে যাবে। আমার সোনা মায়ের সাথে তোমাদের যার যার বেবি হয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা কখন তোমাদের ছেলে মেয়ের অন্নপ্রাশন দিচ্ছ ডেটটা কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর তোমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ঠিক কত মাসে অন্নপ্রাশন দিতে হয়, মানে মুখে ভাত দিতে হয়, সেটাও কিন্তু জানাবে। আমার কিন্তু গ্যাস ওভেন মোছা হয়ে গেছে, এখন বাকি রয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরটা। আর সকালে একবার রান্নাঘরটা মোছা হয়, তারপর যেহেতু রান্নাবান্না করা হয় না, জল ছিটে পেয়ে যায়, তেল ছিটে পেয়ে যায়, তো সেখানে রান্নাঘরটা নোংরা হয়ে যায়। তো আবার রান্নাঘরটা মুছে নিয়ে যখন সমস্ত কাজবাজ হয়ে যায়, এখন যেহেতু গ্যাস ওভেনটাও মোছা হয়ে গেছে আর কিছু কাজও বাকি নেই, তাই ভাবলাম রান্নাঘরটাও একেবারে মুছে নিই। তো রান্নাঘরটা মোছার সময় কিন্তু সার্ফ দিয়ে মুছি, আর কিচ্ছু দিই না। তো আমি কিন্তু প্রেগনেন্সির সময় এই কাজগুলো করতাম না, যেহেতু প্রেগনেন্সির সময় অসুবিধা হতো, ডেলিভারির পরও কিন্তু করতাম না, যখন আর কি সোনামা হয়ে গেছে। এখন যেহেতু আমার আর কোনো কাজে কিছুই অসুবিধা হয় না, এখন বাড়ির সমস্ত কাজই কিন্তু করতে পারি। তো চলো তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটাও শেষের কাছে চলে এলো। তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।